বান্ধবী কোথায় গেল? এসে গেছে। ভালো আছো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। দেখো, আজকে আমরা নেক্সট পার্টটা পড়বো। সেটা হচ্ছে আমরা নোডাল অ্যানালিসিস পড়বো। ঠিক আছে, আগের দিন আমরা কেসিএল কেবিএল পড়েছিলাম। এবার তারপরে একটু এগোবো। এবার নোডাল অ্যানালিসিস মানে কি? নোডাল অ্যানালিসিস মানে হচ্ছে কেসিএল যেটা আমরা পড়েছিলাম, কারচফস কারেন্ট ল, তার সাথে যদি আমরা ওহমস লকে মার্জ করি, দুটোকে একসাথে যদি আমরা অ্যাপ্লাই করি, ইন দ্যাট কেস যেটা আমরা পাই সেটাকে আমরা বলি নোডাল অ্যানালিসিস। এবার নোডাল অ্যানালিসিসের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে। এক নম্বর হচ্ছে যেটা বললাম, ইট ইজ বেসড অন কেসিএল এন্ড ওহমস ল। দু নম্বর হচ্ছে ইট ইজ অ্যাপ্লিকেবল টু বোথ প্ল্যানার অ্যান্ড নন প্ল্যানার নেটওয়ার্ক। প্ল্যানার নেটওয়ার্ক মানে হচ্ছে, ধরো একটা প্ল্যানার নেটওয়ার্ক বলতে আমি বলতে চাইছি যে একটা সিঙ্গেল প্লেনের মধ্যে যদি কোনো সার্কিটরি থাকে, ঠিক আছে, এরকম একটা ধরো একটা সিঙ্গেল প্লেনের মধ্যে সার্কিটরি আছে, ঠিক আছে, ফর এক্সাম্পল এরকম একটা সার্কিট আছে। দিস ইজ আ সিঙ্গেল প্লেন সার্কিট, এটা একটা প্লেনের মধ্যে এক্সিস্ট করছে। এবার এটা যদি মাল্টি প্ল্যানার হওয়ার অর্থ মানে কি, ধরো এরকম ভাবে এদিকে কিছু আছে, এদিকে কিছু আছে, ঠিক আছে, আবার ধরো এই দিকে কিছু আছে, ঠিক আছে, এইদিকে কিছু আছে, মানে এরকম ভাবে তুমি যদি একটা মাল্টি প্ল্যানার নেটওয়ার্ক তৈরি করো, সেক্ষেত্রেও কিন্তু এটা সমানভাবে অ্যাপ্লিকেবল, ঠিক আছে, সমানভাবে কাজ করবে। মাল্টি প্ল্যানার মানে হচ্ছে যদি তোমার ফিগারটা মাল্টি প্লেনে এক্সিস্ট করে, সিঙ্গেল প্লেন ছাড়া আরো বেশ কিছু প্লেনে যদি এক্সিস্ট করে, তখন সেটাকে আমরা বলি মাল্টি প্ল্যানার নেটওয়ার্ক, ঠিক আছে, বা নন প্ল্যানার নেটওয়ার্ক। এবারে এই পদ্ধতিতে কিভাবে করব, করার কি পদ্ধতি আছে? ফার্স্ট প্রসেস হচ্ছে টু আইডেন্টিফাই দ্য নাম্বার অফ প্রিন্সিপাল নোডস ইন এ গিভেন সার্কিট অ্যান্ড সিলেক্ট দ্য রেফারেন্স নোড। প্রথমে আমাদের কতগুলো প্রিন্সিপাল নোড আছে সেটাকে আইডেন্টিফাই করতে হবে, এক নম্বর। অ্যান্ড দেন সিলেক্ট দ্য রেফারেন্স নোড, এবং রেফারেন্স নোডকে আমাদের সিলেকশন করতে হবে, মানে গ্রাউন্ডটাকে সিলেকশন করতে হবে। দু নম্বর হচ্ছে অ্যাসাইন দ্য নোড ভোল্টেজেস, যেভাবে আমরা কেসিএল এ করেছিলাম, প্রত্যেকটা নোডের একটা করে ভোল্টেজ অ্যাসাইন করতে হবে উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। নেক্সট হচ্ছে কেসিএল ইকুয়েশন ফর দ্য অল দ্য নোডস এক্সেপ্ট দ্য রেফারেন্স নোড। রেফারেন্স নোড বাদ দিয়ে প্রত্যেকটা নোডের জন্য আমাকে কেভিএল ইকুয়েশন লিখতে হবে। তার মানে যদি তিনখানা নোড থাকে, তার মানে তিনখানা ইকুয়েশন হবে, ঠিক আছে, ভি1 ভি2 ভি3 জন্য তিনটে ইকুয়েশন হবে। আর লাস্ট হচ্ছে সলভ দ্য ইকুয়েশন টু গেট দ্য নোড ভোল্টেজেস, এবং লাস্টলি আমরা কি করব, ইকুয়েশনটাকে সলভ করব, এবং সলভ করার মধ্যে দিয়ে আমরা নোড ভোল্টেজটাকে ডিটারমাইন করব। তো এই রকম কিছু টাইপের আমরা প্রবলেম দেখবো যে কিভাবে হয়, কত রকমের বা কতগুলো টাইপের প্রবলেম হয়। একটা ফার্স্ট টাইপ হচ্ছে যেটাকে আমরা বলি হচ্ছে প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্সেস আর প্রেজেন্ট ইন দা নেটওয়ার্ক। তো কিরকম প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্সেস আর প্রেজেন্ট ইন দা নেটওয়ার্ক, সেটা আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, ছবির এক্সাম্পল দিয়ে। নেক্সট বলছে যে আইডিয়াল ভোল্টেজ সোর্সেস আর প্রেজেন্ট ইন বিটুইন রেফারেন্স অ্যান্ড নন রেফারেন্স নোড। তো সেটাও আমরা দেখবো কিরকম হয়। আর একটা হচ্ছে যে আইডিয়াল সোর্সেস, আইডিয়াল ভোল্টেজ সোর্স লোকেটেড ইন বিটুইন টু নন রেফারেন্স নোড, দুটো নন রেফারেন্স নোডের মাঝখানে কিরম ভাবে হয়ে থাকে। তো বেসিক্যালি যদি আমরা সার্কিট গুলো দেখি, সার্কিট গুলো খানিকটা এরকম দেখতে হবে। দেখো প্রথম কথাটা কি বলেছে, প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্সেস আর প্রেজেন্ট ইন দ্য নেটওয়ার্ক। তো দেখো এইখানে যে আমি এখানে যে আমি যে সার্কিটটা ড্র করেছি, এই সার্কিটটার মধ্যে কি আছে, একটা রেজিস্ট্যান্স লাগানো আছে উইথ দ্য সোর্স, ঠিক আছে। সোর্সের সঙ্গে দেখো সব জায়গাতে আমরা সোর্সের সাথে একটা করে রেজিস্ট্যান্স লাগিয়েছি। তো যেখানে যেখানে সোর্সের সাথে রেজিস্ট্যান্স লাগানো আছে, এই কেসগুলোকে আমরা কি বলি, প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্স বলি। তো যদি সার্কিটের মধ্যে প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্স থাকে, তাহলে একটা নিয়মে আমাকে নোডাল অ্যানালিসিস অ্যাপ্লাই করতে হয়, সেটা হচ্ছে টাইপ 1 প্রবলেম। টাইপ 2 প্রবলেমের কথা বলেছি যে আইডিয়াল ভোল্টেজ সোর্স ইজ প্রেজেন্ট ইন বিটুইন টু রেফারেন্স এন্ড নন রেফারেন্স নোড। তো এই রেফারেন্স এবং নন রেফারেন্স নোড বলার অর্থটা কি, ধরো এখানে কতগুলো নোড আছে, দিস ইজ নোড 1, দিস ইজ নোড 2, দিস ইজ নোড 3, এগুলো হচ্ছে প্রিন্সিপাল নোড। আরো একটা নোড আছে, এই নোডটা। তো রেফারেন্স এবং নন রেফারেন্স মানে হচ্ছে, যেটাকে রেফারেন্স নোড আমরা ধরি, সেটাকে জেনারেলি ভোল্টেজ আমরা কত ধরে নিই, 0 ভোল্ট ধরে নিই, বা সেটাকে আমরা কি করে দিই, গ্রাউন্ড করে দিই, তাই তো। এবং বাকিগুলোকে এই জিরো রেফারেন্স বা জিরো বা রেফারেন্সের সাপেক্ষে একটা করে ভোল্টেজের মার্কিং করি, সে ভি1 ভি2 ভি3। তো এইরকম রেফারেন্স এবং নন রেফারেন্স নোডের মাঝখানে যদি একটা আইডিয়াল ভোল্টেজ সোর্স পড়ে যায়, আইডিয়াল ভোল্টেজ সোর্স মানে আমি আগের দিন বলেছিলাম যে ভোল্টেজ সোর্সের কোনো
তার সঙ্গে রেজিস্ট্যান্স কানেক্টেড থাকে না, তাকে আমরা বলি আইডিয়াল ভোল্টেজ সোর্স। আর প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্স কাদের বলি? যাদের মধ্যে একটা করে এক্সটার্নাল ইন্টারনাল রেজিস্ট্যান্সটা শো করা আছে, ঠিক আছে। আর 3 নম্বর হচ্ছে কি, আইডিয়াল ভোল্টেজ সোর্স লোকেটেড ইন বিটুইন টু নন রেফারেন্স নোড। দেখো এইটা হচ্ছে সেই কথাটা, উপরের কথাটার মানে হচ্ছে যে দুটো নন রেফারেন্স নোডের মাঝখানে যদি একটা আইডিয়াল ভোল্টেজ সোর্স চলে আসে। 1 নম্বর হচ্ছে একটা রেফারেন্স আর নন রেফারেন্স নোডের মাঝখানে যদি প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্স আছে তাহলে একরকম অঙ্ক হবে। 2 নম্বর হচ্ছে যে একটা নন রেফারেন্স একটা রেফারেন্সের মাঝে যদি আইডিয়াল ভোল্টেজ সোর্স আছে তাহলে একরকম প্রবলেম আসবে। আর যদি দুটো নন রেফারেন্স নোড হয়ে থাকে, দুটো নন রেফারেন্স নোডের মাঝখানে যদি কোনো ভোল্টেজ সোর্স চলে আসে, সেক্ষেত্রে টাইপ 3 নম্বর টাইপের প্রবলেম হয়ে থাকে, ঠিক আছে। তো বেসিক এই 3টে টাইপের প্রবলেমকে নিয়েই আমরা চলবো, নোডাল অ্যানালিসিস অ্যাপ্লাই করব। দেখো এতক্ষণ পর্যন্ত যা বললাম বুঝতে পারলে কিনা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হয়েছে তো? আচ্ছা বলো দেখি, হোয়াট ইজ আ রেফারেন্স নোড এন্ড হোয়াট ইজ আ নন রেফারেন্স নোড? রেফারেন্স নোড এবং নন রেফারেন্স নোডের মধ্যে ফারাকটা কি? What is the difference between reference and non-reference node? চেষ্টা করো, কোনটাকে আমরা বলছি রেফারেন্স নোড হিসেবে আর কোনটাকে বলছি নন রেফারেন্স নোড হিসেবে? বলো। স্যার, রেফারেন্স নোডটাকে আমরা রেফারেন্স পয়েন্ট হিসেবে ধরছি। রেফারেন্স নোডটাকে আমরা জিরো ভোল্টেজ ধরছি বা গ্রাউন্ড করে দিচ্ছি, ঠিক আছে। আর নন রেফারেন্স হচ্ছে গ্রাউন্ড বাদ দিয়ে বাকি সমস্ত যে নোডগুলো আছে, বাকি সমস্ত নোডকে আমরা বলছি নন রেফারেন্স নোড। রেফারেন্স নোড একটাই হবে, ঠিক আছে। এই গ্রাউন্ড যে পিনটা সেটাকে আমরা বলছি রেফারেন্স নোড, এবং এই গ্রাউন্ড পিন বাদ দিয়ে বাদ বাকি যতগুলো নোড আছে সব কটাকে আমরা বলছি নন রেফারেন্স নোড বলছি। নন রেফারেন্স নোডটাকে আমরা প্রিন্সিপাল নোডও বলছি, প্রিন্সিপাল নোডও বলছি, ঠিক আছে। এটা হচ্ছে দুটোর মধ্যে ফারাক। তো নেক্সট দেখো, এই টাইপ 1 যে প্রবলেমটা আছে, ঠিক আছে, টাইপ 1 প্রবলেমটাতে আমাদের যেরকম বলেছে, তো টাইপ 1 প্রবলেমটাকে আমরা সলভ করবার চেষ্টা করি। তো প্রথমত আমাদের দেখো, নোডাল অ্যানালিসিস সলভ করবার জন্য কিছু স্টেপস আছে, সেই স্টেপগুলো কোনগুলো সেইগুলো একটু লিখে নাও। এই দেখো, এইগুলো হচ্ছে সেই স্টেপগুলো আমি এখানে লিখেছি, দেখো। দেখো প্রসিজার লেখা আছে, ঠিক আছে, প্রসিজারটা একটু লিখে নাও। ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে? আইডেন্টিফাই দ্য প্রিন্সিপাল নাম্বার অফ প্রিন্সিপাল নোড ইন এ গিভেন সার্কিট অ্যান্ড সিলেক্ট দ্য রেফারেন্স নোড। কতগুলো প্রিন্সিপাল নোড আছে সেগুলো খুঁজে বার করতে হবে এবং রেফারেন্স নোডটাকে আইডেন্টিফাই করতে হবে। 2 নম্বর হচ্ছে অ্যাসাইন নোড ভোল্টেজেস, নোড ভোল্টেজ অ্যাসাইন করতে হবে। 3 নম্বর হচ্ছে রাইট দ্য কেসিএল ইকুয়েশন অ্যান্ড সলভ দ্য কেসিএল ইকুয়েশন টু অবটেন দ্য নোড ভোল্টেজেস। তো এই 4টে স্টেপকে আমাদের পরপর কিন্তু ফলো করতে হবে। তো সবার ফার্স্টে আমরা কি করব? সবার ফার্স্টে আমরা দেখো এই যে সার্কিটটা রয়েছে, এই সার্কিটটার জন্য কি বার করব বলো? সবার আগে কি বার করব? 1 নম্বর স্টেপে কি ছিল? কতগুলো প্রিন্সিপাল নোড আছে সেগুলোকে আইডেন্টিফাই করা। তো প্রিন্সিপাল নোড কতগুলো আছে? এই একটা আছে, এই দুটো আছে, এই তিনটে আছে, আর এই একটা 4টে আছে, ঠিক আছে। সেই প্রিন্সিপাল নোডের মধ্যে এই নোডটাকে আমি গ্রাউন্ড করে দিচ্ছি বা রেফারেন্স নোড হিসেবে ধরে নিচ্ছি, আর বাকিগুলো আমার কাছে দেখো নন রেফারেন্স নোড হয়ে রয়েছে। তো আমরা সবার আগে, স্যার, তার হ্যাঁ মানে বলো। যেইটা আমরা গ্রাউন্ড করে দিলাম নোটটা, সেটা প্রিন্সিপাল নোট হয়ে থাকবে না? বুঝতে পারলাম না। মানে আমরা যেই নোটটাকে গ্রাউন্ড করে দিলাম সেটা হুম, তো আর প্রিন্সিপাল নোট থাকলো না তার প্রিন্সিপাল মানে? নোডেরই পার্ট, প্রিন্সিপাল নোডেরই পার্ট। অ্যাকচুয়ালি প্রিন্সিপাল নোডকেই দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে তোমার রেফারেন্স, একটা হচ্ছে নন রেফারেন্স, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। এরকম হুম ভাবেই হুম। বোঝো, রেফারেন্স আর নন রেফারেন্স এই দুটো ভাগে ভাগ করা হয়, ঠিক আছে। সবকটাই প্রিন্সিপাল নোড, ঠিক আছে, কোনোটাই প্রিন্সিপাল নন প্রিন্সিপাল বা এরকম কিছু হয় না, ঠিক আছে। রেফারেন্স আর নন রেফারেন্স হয়, সবকটা নোডই তোমার প্রিন্সিপাল নোড যতগুলো আছে, ঠিক আছে, যেখানে দুটোর বেশি ব্রাঞ্চ এসে মিশেছে। প্রিন্সিপাল নোডের ডেফিনেশন আমি আগের দিন বলেছিলাম, যেখানে দুটো বা তার বেশি দুটোর বেশি ব্রাঞ্চ এসে মেশে, where more than 2 number of branches meet, 2 number of branches meet।
ঠিক আছে, এবার দেখো এটা হচ্ছে স্টেপ নাম্বার 1। স্টেপ নাম্বার 2 হচ্ছে ভোল্টেজ গুলোকে মার্কিং করো। তো এখানে একটা ভোল্টেজ ধরো V1, এখানে ভোল্টেজ ধরো V2, এখানে ভোল্টেজ ধরো V3। এইবার প্রত্যেকটা নোডে কেসিএল অ্যাপ্লাই করো। ধরো তুমি এই নোডটাকে নোড 1 বা নোড এ বলো, এটাকে নোড বি বলো, এটাকে নোড সি বলো, ঠিক আছে। তো অ্যাট নোড এ রাইট কেসিএল ইকুয়েশন বলো দেখি কি লিখবো কেসিএল ইকুয়েশন। এই নোডে কেসিএল ইকুয়েশন কি লিখবো বলো। তো কেসিএল ইকুয়েশন লেখার জন্য সর্বপ্রথম নিয়ম কি? সর্বপ্রথম নিয়ম হচ্ছে কারেন্ট মার্কিং করো। তো এদিক থেকে একটা কারেন্ট ধরো ফরসে I1, তুমি জানো না কি আছে, তুমি লেখো একটা I1 কারেন্ট। নেক্সট দেখো এইদিকে কারেন্ট 2 অ্যাম্পিয়ার আসছে, ঠিক আছে। তো তুমি এই এই সবসময় মনে রাখবে কোনো একটা লুপে বা কোনো একটা ব্রাঞ্চের মধ্যে যদি এটা কারেন্ট সোর্স থাকে, কোনো একটা ব্রাঞ্চের মধ্যে যদি এটা কারেন্ট সোর্স থাকে, তাহলে সেই ব্রাঞ্চের মধ্যে ইনকামিং আর এন্টারিং কারেন্টটা সেটাই হয়। কারণ এখান থেকে 2 অ্যাম্পিয়ার কারেন্ট এখানে এসে ঢুকছে, 2 অ্যাম্পিয়ার কারেন্ট এখানে এসে ঢুকছে, 1 নম্বর। এবার কিছু কারেন্ট এদিকে বেরিয়ে যাচ্ছে, ফরসে এটা I2 নাম দাও। আর এখানে কিছু একটা কারেন্ট বেরিয়ে যাচ্ছে, সেটা লেখা আছে 6 অ্যাম্পিয়ার। তাহলে এবার এই পয়েন্টের রেসপেক্টে যদি কেসিএল অ্যাপ্লাই করি, ইনকামিং কারেন্টসকে একদিকে লেখো আর আউটগোয়িং কারেন্টসকে আলাদা দিকে লেখো। সামেশন অফ ইনকামিং কারেন্টস ইকুয়াল টু সামেশন অফ আউটগোয়িং কারেন্টস, ঠিক আছে। এইভাবে করো। তাহলে কি লিখতে পারবো বলো? সামেশন অফ ইনকামিং কারেন্ট কত হবে? কতগুলো কারেন্ট ইনকামিং আছে দেখো, নিচ থেকে I1 ঢুকছে, উপর থেকে 2 ঢুকছে, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে কি লিখবো ইকুয়েশন? I1 প্লাস 2 ইকুয়াল টু আউটগোয়িং কারেন্ট কে আছে? 6 অ্যাম্পিয়ার আছে আর I2 আছে, 6 অ্যাম্পিয়ার আছে আর I2 আছে। দেখো এই ইকুয়েশনটা ঠিক লিখলাম? সবার আগে বলো। I1 ঢুকলো, 2 ঢুকলো, হ্যাঁ। I2 বেরিয়ে গেল, 6 বেরিয়ে গেল, হয়েছে তো? কোনো অসুবিধা নেই তো? না। এবার লেখো I1 কারেন্টটাকে কত লিখতে পারবো? I1 কারেন্টটা কোনটা? I1 কারেন্ট হচ্ছে এই ব্রাঞ্চের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে, দ্যাট ইজ I1। তো এর জন্য I1 কারেন্টকে আমরা কিভাবে লিখতে পারি বলো দেখি। দেখি এটা তোমরা বলতে পারো কিনা। I1 কারেন্টটাকে কত লিখবো? এখানে 8 ভোল্ট আছে, এখানে V1 আছে, মাঝখানে 2 ওহম রেজিস্ট্যান্স আছে, তাহলে I1 কারেন্টটা কত হবে? V/R। দ্যাট V/R তো আমিও জানি, কিন্তু কি লিখবো কি এখানে? I1 কারেন্টটাকে 8 minus V1 by 2. গুড, ভেরি গুড। 8 মাইনাস V1/2 প্লাস 2 ইকুয়ালস টু 6 প্লাস I2 টাকে কত লিখবো বলো? এইখানে ভোল্টেজ V1 আছে, এইখানে আবার একটা 10 ভোল্ট আছে, এইখানে আবার V2 আছে। তাহলে এখানে কি লিখবো? I2 কারেন্টটাকে কত লিখবো? V1 minus 10 minus V2 by 4. না দেখো, V1 প্লাস 10 হবে। কেন প্লাস 10 হবে? দেখো কারেন্টের ডাইরেকশন আর ভোল্টেজের ডাইরেকশন একই দিকে আছে। এই সোর্সের জন্য কারেন্টের ডাইরেকশন যেদিকে আছে, এই I2 কারেন্টের ডাইরেকশনটাও সেম দিকে রয়েছে। ওই জন্য V1টাও পজিটিভ হবে আর 10টাও পজিটিভ হবে। আচ্ছা আচ্ছা। V2টা মাইনাস হবে, ঠিক আছে। V2টা অপোজিট পোলারিটিতে রয়েছে, মানে ওই পয়েন্টটাকে আমরা পয়েন্ট পোটেনশিয়াল ধরছি ডিভাইডেড বাই 4। তাহলে দেখো এখান থেকে এই ইকুয়েশনটা কিরকম করে লিখলাম, বুঝতে পারলে? হ্যাঁ। হ্যাঁ। বোঝা গেছে তো বন্ধুগণ? দেখো তাহলে এবার এই ইকুয়েশনটাকে তোমরা সিম্পলিফিকেশন করো, সিম্পলিফিকেশন করে তোমাদের যা ইচ্ছা তাই লেখো, ঠিক আছে। আমার ওসব জেনে লাভ নেই, আমার ইকুয়েশন নাম্বার 1 তৈরি হয়ে গেছে। এবার আমি চলে যাব অ্যাট নোড বি। অ্যাট নোড বি, এই বিতে এই বিটাতে এই নোডটাতে আমি কেসিএল লিখতে চাইছি। কি কি কেসিএল লিখবো বলো তো? কটা কারেন্ট আসছে দেখো, I2 কারেন্ট ঢুকছে, 6 অ্যাম্পিয়ার ঢুকছে, এদিক থেকে 3 অ্যাম্পিয়ার ঢুকছে, এদিকে 4 অ্যাম্পিয়ার বেরিয়ে যাচ্ছে, এদিক থেকে একটা কারেন্ট ধরে নাও I4 বা I3 ধরে নাও। তাহলে এবার বলো ইনকামিং কারেন্ট আমি কি কি লিখবো বলো? এইখানে ইনকামিং কারেন্ট কি কি আছে এই নোডের মধ্যে? I2 ইনকামিং তো? হ্যাঁ। I2 ইনকামিং, কারেক্ট। তারপরে বলো এই 6 অ্যাম্পিয়ার ইনকামিং তো? হ্যাঁ। ঠিক আছে। এই 3 অ্যাম্পিয়ার ইনকামিং তো? হুম। আচ্ছা, এবার দেখো এইদিকে 4 অ্যাম্পিয়ার বেরিয়ে যাচ্ছে, এদিকে I3 বেরিয়ে যাচ্ছে, তাহলে I3 ওইদিকে কি লিখবো? I3 লিখবো আর 4 অ্যাম্পিয়ার লিখবো। দেখো কোনো অসুবিধা নেই? না। দেখো না। আচ্ছা, এই মাত্র I2 কারেন্টটাকে কি লিখেছিলে বলো? I2 কারেন্টটাকে কি লিখেছিলে?
তো V1 প্লাস 10 মাইনাস V2 বাই 4। V2/4, তাহলে I2 টা হয়ে গেল, প্লাস 6 প্লাস 3 9 করে দিলাম। এবার বলো I3 টাকে কত লিখবো? I3 টা কোনটা? এখান থেকে এখানে যে কারেন্টটা ফ্লো হচ্ছে, I3 কারেন্টটা কত হবে বলো? এইখানে V2 আছে, এখানে V3 আছে, বলো কত লিখবো? I3 কারেন্টটাকে কত লিখবো? এইখানে ভোল্টেজ V2, এখানে V3, এখানে 6 ওহম। V2 মাইনাস V3 বাই 6। কারেক্ট, প্লাস 4। তো এটাকে যোগ বিয়োগ গুণ ভাগ করে তুমি V1 V2 V3 কি বের হচ্ছে তুমি বার করো নিজের মতো, আমার এখানে কাজ শেষ। ঠিক আছে? তো কিভাবে নোড এ তে কেসিএল ইকুয়েশন লিখলাম বুঝতে পারলে? কিভাবে নোড বি তে কেসিএল ইকুয়েশন লিখলাম বুঝতে পারলে? হ্যাঁ। এবার দেখো অ্যাট নোড সি, বলো নোড সি কোনটা? এইটা হচ্ছে নোড সি। এই নোড সি তে কেসিএল ইকুয়েশন লিখবো, কি কি লিখবো? এই ইকুয়েশনটা তোমরা আমাকে বলো। তোমাদের যদি কোনো কারেন্ট ধরার দরকার পড়ে, সাপোজ এই কারেন্টটাকে তুমি একটা ধরে নাও নিচের দিকে যাচ্ছে, সাপোজ I4 ধরে নাও এটাকে, বাকি আর কোনো কারেন্ট ধরার দরকার নেই। এবার বলো। তার মানে ওখানে ঢুকছে I3 চলে যাচ্ছে, I3 প্লাস 4। I3+4, হ্যাঁ হয়ে গেছে। আর ইকুয়াল টু হুম 2 আর হুম, প্লাস I4। ভেরি গুড। এবার দেখো I3 ভ্যালু কত বলো? I3 ভ্যালু হচ্ছে V2 মাইনাস V3 বাই 6। হুম, প্লাস 4, দ্যাট ইজ ইকুয়াল টু 2 প্লাস I4 কত লিখবো বলো? I4 বলছি। I4 টা কত লিখবো বলো? I4 হচ্ছে আপনার V3 minus 12 by ঠিক করে 16. বল, ঠিক করে বল। সোর্স দেখো, সোর্সের জন্য কারেন্টের ডাইরেকশন আর এই কারেন্টের ডাইরেকশন সেম আছে। ও যদি অপোজিশনে থাকে তখন মাইনাস লিখবো, ঠিক আছে? যদি সে আচ্ছা, এই ব্যাটারির জন্য প্লাস কারেন্ট হবে। হ্যাঁ 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 হ্যাঁ। কত হবে? V3 প্লাস প্লাস 12, 12 12 মাইনাস 0 ডিভাইডেড বাই কত লিখবো বলো? এটা 16 আছে, 16। 16 হয়ে গেছে, আমার কাজ শেষ। এবার এই তিনটেকে তোমরা সলিউশন করে আমাকে ভ্যালু বলো, V1 V2 V3 কত হবে? আচ্ছা দাঁড়ান ইকুয়েশন করে লিখি। হুম, ইকুয়েশন বুঝতে পেরেছো সবকটা? হুম। দেখো তোমরা ইকুয়েশন বুঝতে পারলেই আমার কাজ শেষ। ইকুয়েশন গুলো কিভাবে লিখলাম যদি বুঝতে পেরে থাকো তাহলে আমার কাজ শেষ। আর যদি না বুঝে থাকো তাহলে সারা জীবনে বুঝতে পারবে না, আমার কাজ শেষ হবে না। এই ইকুয়েশন গুলো তোমাদের নিজেদেরকে লিখতে জানতে হবে, ঠিক আছে? এই ইকুয়েশন গুলো তোমাদের নিজেদেরকে লিখতে জানতে হবে, নিজেরা লিখতে না পারলে হবে না, নিজেদেরকে লিখতে হবে ইকুয়েশন গুলো। এরপর সলিউশন করে রেজাল্ট বার করা তোমাদের কাজ, আমার কাজ নয়। আমার কাজ ইকুয়েশন কি করে লিখতে হবে সেটা শেখানো। কোশ্চেনের সলিউশন এখানে হয়নি। কোশ্চেনের সলিউশন করতে গেলে তোমাকে V1 V2 V3 বার করতে হবে, এবং সেটা তোমরা ক্যালকুলেশন করে বার করতে পারবে। আমার কাজ হচ্ছে তোমাদের কিভাবে কেসিএল ইকুয়েশন লেখা আর কিভাবে কেসিএল ইকুয়েশন থেকে এক্সপ্রেশনটা ডিরাইভ করা, এক্সপ্রেশনটা তৈরি করা, সেটা শেখানো। বাকি ম্যাথামেটিক্স তোমরা টাইম পাস করবে বাড়িতে বসে। আমি তোমাদের শুধু সেইটুকুই বলবো যেটুকু ইলেকট্রিক্যালের জন্য ইম্পর্টেন্ট এবং অল্প সময় যেটা তোমাদের মাথায় ঢুকে যাবে। কালকে একটা খুব বাজে ঘটনা ঘটলো। কি স্যার? ওই মারা গেল তো অনেকজন। হুম, হ্যাঁ হ্যাঁ।
MI-17 যে বিমানটাতে ঘটনাটা ঘটেছে, এই বিমানটা রিসেন্ট ইয়ার্সে প্রচুর বার ক্র্যাশ করেছে। আসলে এই হেলিকপ্টার ব্যাপারটা খুব আনস্টেবল ব্যাপার স্যাপার, খুবই আনস্টেবল। ভারতবর্ষের কত বড় ক্ষতি হয়ে গেল তোমাদের কোনো আইডিয়া নেই। একটা মানুষের জন্য, ওই মানুষটির জন্য পদটাকে তৈরি করা হয়েছিল, সিডিএস পদটা, ওই লোকটিকে সম্মান দেওয়ার জন্য। এবং ওনার এবিলিটির জন্য ওনাকে ওই পদটা দেওয়া হয়েছিল। আমার না V1 = -18 আসছে। যে যা আসছে আসছে, আমার সব জেনে লাভ নেই। তোমাদের দুজনের এক আসলেই অ্যান্সার ঠিক। কি বললাম বুঝতে পারলে? আমি এই তাড়াতাড়ি ক্যালকুলেশন, করেছি তো, মনে হচ্ছে না কোথাও ভুল করেছি। তোমরা দুজনের বন্ধুদের মধ্যে মিলিয়ে নেবে, ঠিক আছে? হুম, বিমান ঠিক কত আছে। আসছে না আসছে তোমার প্রত্যেক এই কটা ভাগ। তিনখানা ক্যালকুলেশন হ্যাঁ সে করে ফেলতে পারবো। হ্যাঁ, তোমরা ক্যালকুলেশন করতে পারবে, তোমার বুদ্ধিমান, তোমরা এটা করতে পারবে। দেখো নেক্সট, সেকেন্ড টাইপের প্রবলেমটা দেখো। সেকেন্ড টাইপের প্রবলেমটা কি বলেছে অনুষ্কা? হয়েছে? স্যার আমি বের করে নেবো, আমি আসলে ওই ডায়াগ্রামটা করে টুকছিলাম, আমার টোকা হয়নি তখন। টোক 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 টোক। ওটা টুকে ফেলেছি আমি, V1 V2 V3টা বার করা হয়নি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে করে নে, করে নে তো। একটা মেলা V1 যে কোনো একটা বার কর। অঙ্কিকাকে যেটা বার করেছিস অনুষ্কা সেটা বার কর, V1টা বার কর, দেখ মেলে কিনা। যদি না মেলে তাহলে এনজয়, পরে মেলাবি, এখন আর মেলানোর দরকার নেই। আচ্ছা ঠিক আছে।
আমি ওই জিনিসটা ঢুকতে চাইছি না ক্যালকুলেশনের মধ্যে, ঠিক আছে? এখন এখন শুধু তোমরা ইলেকট্রিক্যালটা শেখো, হ্যাঁ ক্যালকুলেশনটা হ্যাঁ বাদ। ঠিক আছে। হুম, হ্যাঁ এগুলো তো করাই যায়। হুম। এগুলো তোমরা করতে পারবে, বাড়িতে সময় নষ্ট করে লাভ নেই। তো নেক্সট দেখো, দেখো এইখানে কি বলেছে যে আইডিয়াল ভোল্টেজ সোর্স লোকেটেড ইন বিটুইন রেফারেন্স এন্ড নন রেফারেন্স নোড। তো এইখানে আমার কি ছিল, V1 ছিল, এইখানে ছিল V2, এখানে ছিল V3। এবার আমার সুবিধা কি হলো, সুবিধা হচ্ছে যে এই রেফারেন্স আর নন রেফারেন্স নোডের মাঝখানে একটা আইডিয়াল ভোল্টেজ সোর্স পড়ে গেছে। তো যদি আইডিয়াল ভোল্টেজ সোর্স পড়ে, তার অর্থ হচ্ছে এইখানে V1 ভোল্টেজটা আমাকে ডিটারমাইন করতে হবে না, এই V1 ভোল্টেজটা ডাইরেক্টলি আমি লিখে দেবো 8 ভোল্ট। এ তো মাঝখানে কিছু নাই, তার মানে স্যার একবার রিপিট করবেন, আমার নেটটা কেটে গেছিল আসলে। হ্যাঁ, তিনটে নোড আমি কনসিডার করেছিলাম। তো তিনটে নোড কনসিডার করার জন্য আমাকে V1 বার করতে হচ্ছিল, V2 বার করতে হচ্ছিল, V3 বার করতে হচ্ছিল, তাই তো? যখন আমি দেখছি যে একটা রেফারেন্স আর নন রেফারেন্সের মাঝখানে একটা আইডিয়াল ভোল্টেজ সোর্স পড়ে গেছে, তখন আমি ডাইরেক্টলি এখান থেকে লিখতে পারবো না যে V1টা সমান সমান 8 ভোল্ট, কারণ এখানে তো অন্য কোনো রেজিস্ট্যান্স নেই। তো V1টার জন্য আমাকে আর ক্যালকুলেশন করতে হলো না, ডাইরেক্টলি লিখে দিলাম 8 ভোল্ট হিসাবে, ঠিক আছে? আমাকে তো তিনটে নোড ছিল, তিনটে নোডের জন্য তিনটে ইকুয়েশন বানাতে হতো, বাট 1 নম্বর হুম ইকুয়েশনে ডাইরেক্টলি 8 ভোল্ট আমার বেরিয়ে গেল। হুম এইবার এবার তুমি দেখো এই ইকুয়েশনটা, এবার V2 নোডের জন্য বার করো, এই বি নোডটার জন্য বার করো। দেখো এখানে একটা ইনকাম, এখানে একটা কারেন্ট ধরো, ঠিক আছে? ধরো এটা I2 ধরো বা I1 ধরো পরসে। তাহলে I1 কারেন্ট ঢুকছে, 6 অ্যাম্পিয়ার ঢুকছে, 3 অ্যাম্পিয়ার ঢুকছে, 4 অ্যাম্পিয়ার বেরোচ্ছে, এটাকে I2 ধরে নাও, I2 বেরিয়ে যাচ্ছে। তাহলে কেসিএল ইকুয়েশন কি লিখবো বলো? হোয়াট ইজ দ্য কেসিএল ইকুয়েশন? হুম। তার মানে হবে I1 হুম, প্লাস 6 হুম, ইকুয়াল টু, না আরো আছে। আরো আছে। হুম, ও I1, 3 3 3। আছে। আর 3 আছে, হুম 3 দ্যাট ইজ ইকুয়াল টু, I2 হুম, প্লাস 4, ভেরি গুড। আর কিছু নেই। এবার বলো I1টা বলো কত হবে? I1 হবে হচ্ছে V1, এখানে 8, এখানে 8 ভোল্ট, এখানে হ্যাঁ 10 8, ভোল্ট, আর এখানে 10 V2। ভোল্ট হুম, V2। বলো। তারপরে হবে 8 হুম, প্লাস 10 প্লাস 10, প্লাস V2। না প্লাস V2 নয়, দেখো এখানে স্যার গন্ডগোল করছো। V2টা তো কারেন্টের দিকে। V2টা কারেন্টের দিকে কে বলেছে তোমাকে? দেখো এইখানে একটা পয়েন্ট, এইখানে একটা পয়েন্ট, কারেন্টটা তো হাই পোলারিটি থেকে লো এর দিকে ফ্লো হয়, তাই তো? ধরো এখানে হুম। হায়ার পোলারিটি ও V1 ও আছে, স্যার V2। ওটা ওটা I2 এর জন্য দাগ দেওয়া ছিল, আমি ভেবেছি V2 এর জন্য। ঠিক আছে। হ্যাঁ, তো -V2 হবে, ঠিক আছে? ঠিক মনে আছে। রাখবে লাস্টের যে পয়েন্ট পোটেনশিয়ালটা লেখা আছে সেটা সবসময় মাইনাস হবে। তো মাইনাস কেন হচ্ছে, তার কারণ হচ্ছে এটাই তো হায়ার পোটেনশিয়াল, এটা লোয়ার পোটেনশিয়াল। এবার মাঝখানে তুমি যদি একটা ব্যাটারি বসিয়ে দাও এরম ভাবে ব্যাটারি বসানোর মানে হচ্ছে তুমি এখানে 10 ভোল্টের একটা ব্যাটারি বসিয়েছো, তার মানে তুমি এখানে কি করেছো, V1 এর সঙ্গে 10 ভোল্ট অ্যাড করেছো, হুম ঠিক আছে? যদি এইরকম পোলারিটি একটা ব্যাটারি বসানো থাকতো, সাপোজ 20 ভোল্ট, তার মানে হচ্ছে তুমি -V2 করেছো, -20 ভোল্ট করেছো। এই ব্যাটারিটা কি করছে, এই কারেন্টটাকে অপোজ করছে, আর এই ব্যাটারিটা কি করছে, এই কারেন্টটাকে হেল্প করছে, ঠিক আছে? কোনটা কোন কারেন্টকে হেল্প, এই কারেন্টকে দেখো এই ব্যাটারিটা হেল্প করছে, ওই জন্য পজিটিভ। এই কারেন্টটাকে এই সোর্সটা দেখো আটকাচ্ছে, অপোজ করছে, ওই জন্য নেগেটিভ, ঠিক আছে? তো ডিভাইডেড বাই কত লিখবো বলো? 4, তাই তো? প্লাস হ্যাঁ 9, দ্যাট ইজ ইকুয়াল টু I2 কত লিখবো বলো? I2 কত লিখবো বলো? V2 minus V3 by 6। ভেরি গুড, +4 হয়ে গেল ইকুয়েশন। একটা ইকুয়েশন হয়ে গেল। প্রথম ইকুয়েশন থেকে এটা বেরিয়ে গেছে, সেকেন্ড ইকুয়েশন থেকে এটা বেরিয়ে গেল, ঠিক আছে? এবার 3 নম্বর ইকুয়েশন নোট 3 তে অ্যাপ্লাই করো কেসিএল। এখানে I2 ধরেছো, এখানে 4 আছে, এদিকে 2 আছে, এখানে ধরো I2, I3 ধরে নাও। তাহলে কত লিখবে ইকুয়েশন বলো? 4, 4, আর কি ঢুকছে সেটা, এটা I2 আছে, I2, হ্যাঁ 4 প্লাস I2 হ্যাঁ, দ্যাট ইজ ইকুয়াল টু, ইকুয়াল টু 2 হুম, প্লাস I3 প্লাস 2 I3 2 প্লাস I3, তাই তো? প্লাস, হ্যাঁ এবার দেখো I2টা কত হয়েছে, 8 প্লাস 10 মাইনাস V2 ডিভাইডেড বাই 4, দ্যাট ইজ ইকুয়াল টু হুম 2 প্লাস I3 কত হবে বলো? I3 কত হবে? I3 হবে V3 হুম, V3 -12 হবে।
না, +12 হবে। দেখো আবার এইখানে V3 ভোল্টেজ আছে, এইখানে একটা ব্যাটারিকে তুমি এইভাবে লাগিয়েছো। স্যার ঠিক আছে, ওটা তো কারেন্টের অপোজিট আছে, মানে নিচে প্লাস আছে উপরে মাইনাস আছে তো। এই দেখো কারেন্টের ডাইরেকশন তো এইদিকে। হ্যাঁ। কারেন্টের ডাইরেকশন এদিকে হলে কি হবে, এই ব্যাটারিটাকে হেল্প করছে, তো তো ওই জন্য 12 সাইনটা কত হবে, দেখো উপরে মাইনাস নিচে প্লাস আছে, তো 12 সাইনটা পজিটিভ হবে না? দেখো V3 +12 -0, এটা তো 0 ভোল্ট, তাহলে এখানে V3 +12 -0 ভোল্ট হচ্ছে। স্যার 12 তো ব্যাটারিটা প্লাসটা নিচে আছে, তার মানে এখান থেকে তো প্লাস থেকে মাইনাস, তার মানে I3 এর দিকে তো কারেন্টের যাবে। ডাইরেকশনটা চেক করো, দেখো I3 ডাইরেকশনটা কোন দিক থেকে কোন দিকে আছে। উপর থেকে নিচের দিকে। হ্যাঁ, I3 ডাইরেকশন উপর থেকে নিচের দিকে আছে, তাহলে যেদিকে কারেন্টের ফ্লো হচ্ছে সেই দিকেই তো এই ব্যাটারিটা কারেন্ট পাঠাবে। ধরো এরম একটা ব্যাটারি আছে তোমার কাছে, ঠিক আছে, এরম একটা ব্যাটারি আছে, তো এই ব্যাটারির জন্য কারেন্ট কোন দিকে হবে, উপর থেকে নিচের দিকে হবে। আর তোমার মেন সার্কিটে কারেন্টের ডাইরেকশন যদি উপর থেকে নিচের দিকে থাকে, তাহলে এই কারেন্টটা এটাকে কি করবে, অ্যাড করবে না সাবট্রাক্ট করবে, এটাকে বাড়াবে না ছোট কমিয়ে দেবে? বাড়াবে। বাড়াবে, তো ওই জন্য এটা অ্যাড করতে হবে। যদি ধরো এই ব্যাটারির পোলারিটিটা এরকম হতো, উল্টো হতো, আর কারেন্ট যদি এদিক থেকে আসতো, তার মানে কি এই সোর্স এদিকে কারেন্ট পাঠায় আর ওই মেন কারেন্ট উপর থেকে নিচের দিকে আসে, তার মানে যদি উপরের কারেন্টটা বড় হয়, এই কারেন্টটা যদি ছোট হয়, তাহলে রেজাল্টেন্ট কারেন্টটা কোন দিকে যাবে, নিচের দিকে যাবে। হুম। রেজাল্টেন্ট কারেন্ট মানে কোনটা, সাপোজ এটা I1, এটা I2, তো রেজাল্টেন্ট কারেন্ট হবে I1 ডিফারেন্স I2। আমি তো জানি না কোনটা বড়, ফর সে I1 যদি বড় হয় তাহলে I1 - I2 হবে। ঠিক আছে, বুঝতে পারলে কি বলতে চাইছি? দেখো, তাহলে এখান থেকে হ্যাঁ বলো স্যার, বুঝতে পেরেছি। V1 + 12 -0 / 16, তাহলে এখান থেকে ইকুয়েশন নাম্বার 3 হয়ে গেল। আমার সুবিধাটা কি হলো, আমার অ্যাডভান্টেজটা কি হলো, আমার অ্যাডভান্টেজ হলো আমাকে আগে তিনটে ইকুয়েশন লিখতে হচ্ছিল, এখন মাত্র দুটো ইকুয়েশন লিখে আমি সলিউশন করতে পারছি। একটা জায়গায় তিনটে ইকুয়েশন লিখতে হচ্ছিল, আর একটা জায়গায় আগেরটায় তিনটে ইকুয়েশন লিখলাম, এইখানে মাত্র দুটো ইকুয়েশন লিখলাম। এবার এই দুটো ইকুয়েশনে আমি সলিউশন করতে পারলেই আমার কাছে V1 অলরেডি এসে গেছে, V2 V3 বার করে ফেলতে পারবো। ঠিক আছে, নোডাল অ্যানালিসিসের টার্গেটটা কি, নোডাল অ্যানালিসিসের টার্গেটটা হচ্ছে নোড ভোল্টেজকে ডিটারমাইন করা। তো নোড ভোল্টেজকে ডিটারমাইন করার জন্য আগের ক্ষেত্রে দেখলাম যতগুলো নোড ছিল ততগুলো ইকুয়েশন হয়েছিল, এক্ষেত্রে দেখলাম যেহেতু আইডিয়াল ভোল্টেজ সোর্স লোকেটেড বিটুইন রেফারেন্স এবং নন রেফারেন্স নোড, ওই জন্য একটা ইকুয়েশন রিডিউস করে গেল, দুটো ইকুয়েশন পড়ে রইলো, সেই দুটো ইকুয়েশন থেকে আমি বাকি আননোন ভোল্টেজ গুলো বার করতে পারবো। দেখো কি ঘটনা ঘটলাম, বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে সেকেন্ড টাইপ অফ প্রবলেম, এইটা কপি করে নাও।
দেখো হচ্ছে, হ্যাঁ স্যার। বুঝলি তো? হ্যাঁ। এবার দেখো নেক্সট ইকুয়েশন নাম্বার, এবার হচ্ছে স্টেপ নাম্বার 3, 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনে কি বলেছে? 3 নম্বর কোশ্চেনে বলেছেন আইডিয়াল ভোল্টেজ সোর্স ইজ লোকেটেড বিটুইন টু নন রেফারেন্স নোড। এই দেখো এইখানে একটা ভোল্টেজ সোর্স আছে, এইখানে একটা ভোল্টেজ সোর্স আছে, এই দুটোর মাঝখানে। আর এইখানেও একটা ভোল্টেজ সোর্স আছে। এটা অ্যাকচুয়ালি আমি অঙ্কটা একটু অন্যভাবে করে দিয়েছি, বাট মিনিংটা হচ্ছে এখানেও ভোল্টেজ সোর্স আছে, আবার এখানেও ভোল্টেজ সোর্স লাগানো আছে, বাট এখানে দুটো কন্ডিশন একসাথে করা আছে, ঠিক আছে, এই অঙ্কটাতে। বাট যদি আমি অ্যাকচুয়াল এক্সাম্পল নিতে চাই তো সেক্ষেত্রে এখানে একটা রেজিস্ট্যান্স লাগালে ভালো হতো। বাট যা হোক, যাই আছে সেটা ঠিকই আছে, কোনো ভুল কিছু নেই। বাট আমাদের এখানে যুক্তিটা যেটা বলেছে যে দুটো নন রেফারেন্স নোডের মাঝখানে আমাকে একটা ভোল্টেজ সোর্স যদি ধরা হয় তাহলে কি হবে, ঠিক আছে। তো এক্ষেত্রে দেখো, তো তোমরা এই নোডের পোটেনশিয়াল আর এই নোডের পোটেনশিয়াল তো হামেশাই বার করতে পারবে। আগে তোমার কাছে V1 আর V2টা আর V3-র মধ্যে দেখো V1টা জানা ছিল, V2টা জানা ছিল না, V3টা জানা ছিল, ঠিক আছে। V3টা আমার কাছে আননোন ছিল, বাট এখানে দেখো দুটো নোন হয়ে যাচ্ছে। প্রথমত হচ্ছে V1, এর মাঝখানে রেজিস্ট্যান্স যেহেতু লাগানো নেই তাহলে আমি V1টাকে 8 ভোল্ট ধরে নেবো। আবার দেখো এখানে যদি 8 ভোল্ট হয়, এখানে যদি 10 ভোল্টের ব্যাটারি থাকে, তাহলে V2টা কত হবে বলো দেখি, বলতে পারবে? ধরো এইরকম জায়গায় একটা 8 ভোল্ট আছে, এইখানে একটা লেখা আছে 10 ভোল্টের ব্যাটারি, তাহলে এইখানে V2টা কত হবে বলো দেখি, কে বলতে পারবে? যে বলতে পারবে তাকে পরের দিন বিরিয়ানি খাওয়াবো, রবিবার দিন বিরিয়ানি খাওয়াবো আমি, যে বলতে পারবো। ভুলভাল বলবো তাও? হ্যাঁ, এটা ভুলভাল বলবো? না তাও ভুলভাল বললে হবে না, তোমাকে কনফিডেন্টলি বলতে হবে, বিরিয়ানির ব্যাপার আছে, ভুলভাল বললে হবে না, একদম কনফিডেন্টলি বলতে হবে, লক কিয়া যায় একসাথে। কিরম মনে হচ্ছে এটা -18 হবে। আর হলো না, ছেড়ে দাও, আমার বিরিয়ানির টাকা বেঁচে গেল। দেখো অনুষ্কা এইরকম ট্রাই করুক, অনুষ্কা ট্রাই করলো। এইরকম দুটো এইরকম দুটো আর হবে না, চান্সেস। এরকম দুটো ব্যাটারি এরকম ভাবে লাগানো আছে, দেখো একটা হচ্ছে 8 ভোল্টের, একটা হচ্ছে 10 ভোল্টের, তাহলে এইখানে ভোল্টেজ কত হবে বলো দেখি। এটা 0 ভোল্ট, এখানে কিছু দেওয়া নেই, মানে এটা 0 ভোল্ট গ্রাউন্ড আছে, তাহলে এই ভোল্টেজটা কত হবে এখান থেকে এতটা, বেঁচে গেল আমার বিরিয়ানি, বলো। ওরে দুটো ভোল্টেজ, দুটো 1.5 ভোল্টের ব্যাটারিকে সিরিজে লাগালে কি হয়? এটা 18 হবে। 18 হবে, তাহলে এটা 18 ভোল্ট হবে V2-র ভ্যালু। স্যার কিন্তু V2 তো মাইনাসে থাকবে না এইখানটায়? কি করে মাইনাস হবে? ওটা তো একটা নোডে আছে। তো কি হয়েছে? এটা তো পয়েন্ট পোটেনশিয়াল, এটাকে বলে পয়েন্ট পোটেনশিয়াল। ওই পয়েন্টে কত ভোল্টেজ আছে, ঠিক আছে, পয়েন্টে কত ভোল্টেজ আছে সেটা বার করতে বলেছি, পয়েন্ট পোটেনশিয়াল বলেছি। আচ্ছা, আমাকে আমি যদি 18 বলতাম তাহলে আমার হয়ে যেত, তাই তো?
হ্যাঁ, তো এখানে 18 হচ্ছে না, ধর এখানে 8 ভোল্ট আছে, এখানে 10 ভোল্ট আছে, তাহলে টোটাল কত ভোল্টেজ হলো এখানে? 18 ভোল্ট হলো না? একটা 10 ভোল্টের ব্যাটারি আর একটা 8 ভোল্টের ব্যাটারিকে যদি সিরিজে লাগাই, তাহলে টোটাল কত ভোল্টেজ আছে? হুম 18 18। ভোল্ট হয় তো? হুম। দেখো, তাহলে এবার বলো, এই 3 নম্বর যে নোডটা আছে, এই 3 নম্বর নোডে আমি যদি কেসিএল লাগাই, এখানে একটা I1 কারেন্ট ধরো, এখানে 4 ঢুকছে, 2 বেরোচ্ছে, এদিকে I2 ধরে নাও। বলো এবার কেসিএল কে লিখবো। ইনকামিং কারেন্ট কে কে আছে বলো। স্যার কিছু শুনতে পাচ্ছি না, কথা হ্যাঁ, কেটে শোনা যাচ্ছে না? যাচ্ছিল। দেখো, এখানে এখানে আমি বলতে চাইছি যে এইখানে এবার এই নোডটাতে কেসিএল অ্যাপ্লাই করো, ঠিক আছে? তো এই নোডে যদি কেসিএল অ্যাপ্লাই করো, তাহলে সেক্ষেত্রে বলো আমাকে নোডাল ইকুয়েশন কি কি হবে, কি লিখবো ইকুয়েশন? এখানে I1 কারেন্ট ঢুকছে, এখানে 4 অ্যাম্পিয়ার ঢুকছে, এখানে I2 বেরোচ্ছে আর 2 বেরোচ্ছে, তাহলে কেসিএল ইকুয়েশন টু কি লিখবো? কত লিখবো বলো কেসিএল ইকুয়েশন? I1 + 4 +4। = হুম। I2 হুম। + 2। কারেক্ট। এবার বলো I1 কে কত লিখবো? I1 কে কত লিখবো? V2 - V3/6। V2 মাইনাস V3 বলবো না, এখানে 18 মাইনাস V3 বলবো, তাই তো? কারণ V2 ভ্যালু তো আমি জানি, ও আচ্ছা, তাই তো? 18 বেরিয়েছে, হ্যাঁ। হ্যাঁ, 18 মাইনাস V3 ডিভাইড বাই 6 প্লাস 4। I2 কত লিখবো? V3 + 12/16। V3 প্লাস 12 মাইনাস 0 ডিভাইড বাই 16। আগে তোমার মাইনাস 0 বলা শেখো, ঠিক আছে? এটা 0 0 ধরো। ও আচ্ছা, হ্যাঁ। মাইনাস 0 বলা শেখো, পরে আর বলতে হবে না, এখন বলো। ঠিক আছে, মাইনাস হুম। 0 ডিভাইড বাই 16। তাহলে এটা হয়ে গেল ইকুয়েশন নাম্বার 3। ঠিক আছে? তো দেখো, সুযোগ সুবিধাটা আমাদের কি হলো? সুবিধাটা কিছুই নয়, আমাদের ক্যালকুলেশনটা অনেক সহজ হয়ে গেল। ফার্স্ট যখন লিখেছিলাম তখন তিনখানা ইকুয়েশন লিখেছিলাম, তাই না? তিনখানা আননোন ভ্যারিয়েবল ছিল, তিনখানার ইকুয়েশন হয়েছিল। বাট হুম। এখানে এমন ভাবেই সোর্সেস গুলো কানেক্টেড আছে যে আমি ফার্স্টের ভোল্টেজটাও বার করতে পারলাম, সেকেন্ডের ভোল্টেজটাও বার করতে পারলাম। তাহলে আমাকে খুব ইজিলি মাত্র একটা ইকুয়েশন দিয়েই কিন্তু প্রত্যেকটা নোড ভোল্টেজ আমরা বার করে নিতে পারলাম। দেখো, তাই তো? ঠিক বলছি তো? হ্যাঁ। দেখো, এটা নোট করে নাও, ঠিক আছে? এটা নোট করে নাও। আজকে আমি হয়তো দুটো অঙ্ক করাবো। নোডাল অ্যানালিসিস সম্বন্ধে আমি আমি আজকে আর এর থেকে বেশি কিছু বলবো না, আজকে শুধু নোডাল অ্যানালিসিসের প্রবলেম হবে, ঠিক আছে? নেক্সট দিন আমরা মেশ অ্যানালিসিস পড়বো, পড়লে আমাদের এই পোর্শনটা কমপ্লিট হবে, এই পোর্শনে একটা বড় পোর্শন কমপ্লিট হবে, ঠিক আছে? তো নোডাল অ্যানালিসিস রিলেটেড তোমাদের কাছে যদি কোনো পুস্তক থাকে বা বই থাকে, তো সেখান থেকে প্রবলেম করবে। আর যদি বই না থাকে তো আমাকে মেসেজ করবে, আমি তোমাদের অঙ্ক পাঠাবো, তোমরা সেই অনুযায়ী নোডাল অ্যানালিসিস এবং মেশ অ্যানালিসিস পরের দিন করবে। নোডাল অ্যানালিসিসের অঙ্ক আমি দিয়ে দেবো, তোমরা নিজে থেকে করার চেষ্টা করবে, নিজে থেকে করার প্র্যাকটিস করবে, ঠিক আছে? মেন তোমাদের টার্গেটটা কি? তোমাদের কেসিএল ইকুয়েশন গুলো লেখা এবং যতগুলো নোড আছে তার রেসপেক্টে এই ইকুয়েশনটা ডেভেলপ করা, ঠিক আছে? এটাই হচ্ছে তোমাদের নোডাল অ্যানালিসিসের মেন মেন টার্গেট, তোমাদের এটাই করতে হবে, ঠিক আছে? এটাই হচ্ছে তোমাদের জীবনের লক্ষ্য, মানে জীবনের লক্ষ্য মানে আজকের ক্লাসের লক্ষ্য, ঠিক আছে? নোডাল অ্যানালিসিস থেকে সার্কিট দেখে তার ইকুয়েশন গুলোকে ডিরাইভ, ইকুয়েশন গুলোকে লেখা। দেখো, এই পার্টটা টুকে নাও। টাইপ 3 থার্ড টাইপের প্রবলেমটা কপি করে নাও। এখানে অ্যাকচুয়ালি আমি আমার প্রায় 1 ঘন্টার কাজ সেভ করে রেখেছি, কারণ সব কিছু লেখা, ছবি ছবি আঁকা সব আমি আগে থেকে করে রেখেছি, ঠিক আছে? যার জন্য আমার সুবিধা হয়েছে। তোমাদের হাতে সেই ফেসিলিটি নেই, তোমাদেরকে বসে বসে টুকতে হবে। আমি টাইম বাঁচিয়েছি আমার জন্য। এরকম বেশ কিছু ক্লাস আছে যেগুলো প্রেজেন্টেশন তৈরি করা আছে, ওগুলো তো সুবিধা হয় নিতে। আর যেগুলো প্রেজেন্টেশন তৈরি করা থাকে না, সেগুলো আমি ইচ্ছা করে করি না, তার কারণ হচ্ছে কিছু কিছু জিনিস জিরো থেকে শুরু করার দরকার আছে।
এইগুলো যেমন কি, এগুলো বেকার টাইম ওয়েস্ট, এগুলোতে বেশি সময় নষ্ট করে আমার লাভ নেই। তোমাদের মেন ইকুয়েশনটা তৈরি করতে শেখাটাই হচ্ছে আমার উদ্দেশ্য। ঠিক আছে, এই সমস্ত ভুলভাল জিনিসে সময় বেশি নষ্ট হয়ে গেলে অরিজিনাল জিনিসটাতেই তোমার টাইম লোকসান হয়ে যাবে, তো ওইখানটা বেশি দরকার। তোমরাও যখন পড়তে বসবে, পড়াশোনা করবে, তখন সবসময় চেষ্টা করবে 1 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে যে জিনিসটা আমি পড়ছি সেই জিনিসটাকে আদৌ আমরা বুঝতে পারছি কিনা, সেখান থেকে যেটা রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্টটায় পৌঁছতে পারছি কিনা সেটাকে খুব ভালো করে স্টাডি করবে। 1 ঘন্টা পড়ার পর তুমি কি পড়েছো সেটা যদি মাথায় না থাকে, তার মানে জানবে তোমার পড়াশোনা হলো না। ঠিক আছে, তো ঘন্টার পর ঘন্টা বই নিয়ে বসে থেকে লাভ নেই। 1 ঘন্টা বসবে, 2 ঘন্টা বসবে, তার মধ্যে যেটা তোমার রিকোয়ারমেন্ট, তুমি যেটা ঠিক করেছিলে যে আমি আজকে এই জিনিসটা করব, সেইটা যেন 1 ঘন্টার মধ্যে হয়ে যায়, বা তার জন্য যদি 2 ঘন্টা সময় লাগে তা 2 ঘন্টার মধ্যে যেন হয়ে যায়। ঠিক আছে, তুমি যাই পড়াশোনা করো সেটা ম্যাক্স টু ম্যাক্স 2 আওয়ার্স থেকে 3 আওয়ার্স এর মধ্যে হয়ে যাওয়ার কথা, তার থেকে বেশি সময় লাগার কথা নয়। তুমি যাই পড়াশোনা করো, তুমি কিছু না কিছু জিনিস সেখান থেকে উদ্ধার করে ফেলবেই। তো সবসময় অবজেক্টিভটার দিকে তোমার খেয়াল দেবে, যে তুমি যখন বই পড়তে বসছো, আমি আজকে এখন কি পড়বো, তার আউটকামটা কি, লার্নিং আউটকামটা কি, তো লার্নিং আউটকামের দিকে সবসময় ধ্যান দেবে। একটা সেশন যখন তুমি করবে, একটা সিটিং যখন তুমি দেবে, তখন তার লার্নিং আউটকামটাকে সবসময় খাতায় লিখে রাখবে, যে আজকে আমি 1 ঘন্টা পড়লাম, আমি কি শিখলাম। ঠিক আছে, ওই ছোটবেলায় ঘন্টার পর ঘন্টা বাবাকে মাকে দেখানোর জন্য বসে আছি তো বসেই আছি, হ্যাঁ, ওই কাণ্ড করবে না, কিন্তু এই কাণ্ড করলে তোমাদের জীবন শেষ হয়ে যাবে। চেষ্টা করবে এফেক্টিভ টাইম পাস করার। সারা দিন খেলাধুলা, গল্প টল্প সব কিছু করো, বাট যখন এরকম পড়াশোনা করবে তখন একদম মেপে নেবে যে আমি কি করতে চাইছি, আমার টার্গেটটা কি। ঠিক আছে, এবং সেই টার্গেট অনুযায়ী কাজ করবে। ফোকাসড বা টার্গেট ওরিয়েন্টেড যখন কাজকর্ম হয়, তখন খুব বেশি তোমার আউটপুট জেনারেট হয়। ঠিক আছে, অনেক বেশি আউটপুট আমরা জেনারেট করতে পারি, স্বল্প সময়ের মধ্যে অনেক বেশি আউটপুট তৈরি করতে পারি। আরেকটা জিনিস বলে রাখি, যখন দুটো নন রেফারেন্স নোডের মাঝখানে একটা ভোল্টেজ সোর্স, আইডিয়াল ভোল্টেজ সোর্স চলে আসে, তখন সেটা তৈরি করে একটা সুপার নোডকে। when two sorry in between two non-reference nodes, a ideal voltage source appears, or ideal voltage source appears লিখছি, appears, then the two nodes form a supernode, form a supernode supernode। ঠিক আছে, সুপারনোড মানে কি, সুপারনোড মানে হচ্ছে আমি এখানে একটা সিঙ্গেল কেসিএল ইকুয়েশন লিখতে পারি। ঠিক আছে, দুটো নোড না ধরে একটা সিঙ্গেল নোড ধরে একটা সিঙ্গেল কেসিএল ইকুয়েশন আমি এখানে লিখতে পারি। ঠিক আছে, এটা আমি পরে একবার করে দেখাবো, একটা প্রবলেমে তোমাদের নিয়ে করে দেখাবো কি বলতে চাইছি। দুটোকে সেপারেট নোড না ধরে একটা সিঙ্গেল নোড ধরে আমরা কেসিএল ইকুয়েশন অ্যাপ্লাই করতে পারি। যে আমি যা বলি তোমরা বুঝতে পারো তো? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। হুম, ঠিক আছে।
আর একটা জিনিস তোমাদের বলে রাখি, আমি হয়তো কিছু কিছু দিন তোমাদের একটু কম পড়াবো, অল্প পড়াবো, ঠিক আছে? সেই অল্প পড়ানোর পেছনে আমার কিছু উদ্দেশ্য থাকে। যেমন ধরো, আজকে যে তোমাদের নোডাল অ্যানালিসিস করাচ্ছি, তো আজকে আমি তোমাদের শুধু নোডাল অ্যানালিসিস পড়াবো, ঠিক আছে? আমি নোডাল অ্যানালিসিস ছাড়া অন্য কিছু পড়াবো না। তো এইটা আমার কিছু রেস্ট্রিকশনস আছে। রেস্ট্রিকশনস মানে হচ্ছে কি, একটা পার্টিকুলার কনসেপ্টকে যখন আমি শেখাই, তখন আমি ওই কনসেপ্টের সঙ্গে অন্য দ্বিতীয় কোনো কনসেপ্টকে মার্জ করি না, ঠিক আছে? চাইলেই কোনো জিনিসকে একসাথে অনেক কিছু করে দেওয়া যায়, ঠিক আছে? বাট দুটো জিনিস যে ডিফারেন্ট, বা দুটো জিনিসের কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং যে ডিফারেন্ট, সেটা বোঝানোর জন্য আমি মেশ অ্যানালিসিসটা পরের দিনই করাবো, একসাথে আমি করাবো না, ঠিক আছে? একসাথে করালে তোমরা কি করবে, দুটোকে ঘেটে ফেলবে, ঠিক আছে? তো ওই জন্য দেখবেন নোংরা জিনিসকে যখন কোনো জলে নোংরা থাকে, বা যে কোনো জিনিসে যখন নোংরা থাকে, তখন সেটাকে খানিকক্ষণের জন্য কি করতে হয়, একটা পাত্রের মধ্যে থেতানোর জন্য রেখে দিতে হয়, তাই তো? জল এরম ভাবে রেখে দেয়, তো তাহলে দেখবে জল ঘোলা হলে জলের যে নোংরাগুলো সেগুলো নিচের দিকে চলে আসে, উপরের জলটা পরিষ্কার হয়ে যায়, ঠিক আছে? ঠিক ওই রকম ভাবেই এই ধরনের জিনিসগুলো শেখার পর একটু গ্যাপ দিতে হয়। গ্যাপ মানে হচ্ছে দেয়ার হ্যাজ টু বি আ টাইম গ্যাপ, টাইম ল্যাপস, ঠিক আছে? খানিকটা টাইম ল্যাপস হয়ে গেলে তোমাদের এই জিনিসটা থিতিয়ে নিচে পড়ে যায়, মানে এই যে যেটুকু বললাম সেই জিনিসটা মাথায় থেকে যায়। কিন্তু এর উপর যদি আরো বেশ কিছু জিনিস চাপিয়ে দিই, তাহলে দুটোর মধ্যে যেহেতু ডিফারেন্স খুব কম আছে, ওই জন্য দুটোকে আলাদা করে আইডেন্টিফাই করা পসিবল হয় না, ঠিক আছে? তো তোমরা সেই নিয়ে চিন্তা করবে না, তোমাদের সিলেবাস কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? বাট কিছু কিছু জায়গায় আমি হয়তো 1 ঘন্টা, 1 ঘন্টা 20 মিনিট, 1 ঘন্টা 25 মিনিট, ঠিক আছে, এইরকম ক্লাস নিয়ে তোমাদের ডিসকন্টিনিউ করে দেবো, সেই দিনকে ক্লাসটা বন্ধ করে দেবো। তার সোল রিজন হচ্ছে যাতে করে তোমাদের যেটুকু বললাম বা যেটুকু পড়ালাম সেটুকু যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো, ঠিক আছে? সেইটুকু পোর্শনকেই কভার করো ভালো করে আগে, ঠিক আছে? কারণ অনেক কনসেপ্ট আছে, তোমাদের একটা কনসেপ্ট নিয়ে তো চললে হবে না, তোমাদের সব কিছুকে নিয়ে চলতে হবে। তো এটা প্রথম থেকে প্র্যাকটিস করবে। তোমরাও যখন কোনো সিটিং এ পড়তে বসবে, তখন চেষ্টা করবে একটা কনসেপ্টকে আগে ভালো করে বোঝার। সেটা হয়ে গেল, সঙ্গে সঙ্গে ব্রেক দিয়ে দেবে, 1 ঘন্টা বা আধ ঘন্টার ব্রেক দেবে, দিয়ে আবার নতুন কনসেপ্ট পড়া শুরু করবে। there has to be a break in between every study cycle or every concept যখন তুমি পড়বে, ঠিক আছে? আদারওয়াইজ খিচুড়ি হয়ে যাবে। রান্নাতে খিচুড়ি ভালো লাগতে পারে, কিন্তু এই সমস্ত জায়গায় খিচুড়ি ভালো না। দেখো, আমি অনেক বুদ্ধিমানকে দেখেছি, এবং অনেক বুদ্ধিমানের সঙ্গে কথা বলে আমি এটা বুঝেছি যে কিছু কিছু জিনিসকে অল্পই তোমাদের শিখতে হবে। হয়েছে, দেখো এই পোর্শনটা। হ্যাঁ স্যার, হয়ে গেছে। হুম, অনুষ্কা হয়েছে, করে নে। হ্যাঁ স্যার, হয়ে গেছে। হুম, তোমরা সবসময় নিজের স্পিডে চলবে, ঠিক আছে? অন্যের স্পিডে চলবে না, নিজের স্পিডে চলবে সবসময়। অনুষ্কার যদি একটু টাইম বেশি লাগে, টাইম বেশি নিয়ে করবে, তাড়াহুড়ো করবে না। হাড়ি ওয়াড়ি আর গাড়ি দুটো থেকে দূরে থাকতে হবে। দেখো, কোশ্চেন চলে এসছে, এবার এই কোশ্চেনটাকে আমাদের সলিউশন করতে হবে, ঠিক আছে? কোশ্চেন চলে এসছে, কোশ্চেনটাকে সলিউশন করতে হবে। কি বার করতে বলেছে, এই আইএক্স কারেন্টটা কত হবে বার করতে বলেছে, আর এই ভিএক্স কত ভোল্টেজ আছে, এই ভোল্টেজটা কত হবে এইখানে, সেটা বার করতে বলেছে। তো আমরা কি করে করব? প্রশ্ন হচ্ছে আমরা কি করে করব, বলো কি করে করব? নোডাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করবে তো এখানে নাকি? বলো, নোডাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করবে তো? কতগুলো নোড হচ্ছে? এ দেখো নোড 1, এ দেখো নোড 2, এ দেখো নোড 3, ঠিক আছে? 3টে নোড আছে। এবারে 3টে নোডের জন্য দুটোকে হচ্ছে নন রেফারেন্স নোড, এই দুটো ধরে নাও V1 V2, আর এটাকে করে দাও গ্রাউন্ড, ঠিক আছে? এইবার
অ্যাপ্লাই করো কেসিএল। ধরো এখানে একটা কারেন্ট ঢুকছে 7 অ্যাম্পিয়ার, এই দিকে একটা কারেন্ট বেরোচ্ছে ধরে নাও I1, এই দিকে একটা কারেন্ট বেরোচ্ছে ধরে নাও I2। তাহলে 7 ইকুয়াল টু কত লিখবো? I1 প্লাস I2। এবার দেখো I1 কে কত লিখবো? বলো I1 কে কত লিখবো? বলো বন্ধুগণ, I1 কে কত লিখবো? এইখানে 0 ভোল্ট আছে, এখানে 0 ভোল্ট আছে। I1 কে কত লিখবো? এই পয়েন্ট পোটেনশিয়াল V1 ধরেছি, এখানে 5 ওহম রেজিস্ট্যান্স আছে, এখানে 0 ভোল্ট আছে, তাহলে I1 কত হবে? V1 V1 minus 0/5। কারেক্ট, প্লাস I2 কত হবে? I2 হচ্ছে এই দিকের কারেন্টটাকে ধরেছি, V1 থেকে এই দিকে V2 এর দিকে যে কারেন্টটা যাচ্ছে, কত লিখবো V2 I2 কারেন্টটাকে? হ্যাঁ, V1 V1 minus 20। কারেক্ট। দেখো এই সোর্সের জন্য কারেন্টের ডাইরেকশন এই দিকে, কিন্তু মেন কারেন্ট অপোজিটে রয়েছে, তার মানে ওই জন্য V2 টাকে এই 20 টাকে মাইনাস করলাম। তারপরে বলো minus V2 মাইনাস V2, তারপরে by 10। বাই 10 হলো তো? হ্যাঁ, দেখো এটা ইকুয়েশন 1। এবার খাটাখাটনি তোমরা করবে, আমি করবো না। না, এখানে আমাকে করতেই হবে, কারণ নাহলে রেজাল্ট বেরোবে না। তো 7 সমান সমান কত হচ্ছে? V1/5। আর এখানে প্লাস কত হচ্ছে? V1/10 মাইনাস V2/10, আর এটা কত হচ্ছে? -2, তাই তো? হ্যাঁ, ওইদিকে নিয়ে যাচ্ছি, তার 9, দ্যাট ইজ ইকুয়াল টু, এখানে ক্যালকুলেশন করছি, 2V1 প্লাস V1 মাইনাস V2 ডিভাইডেড বাই 10। দেখো কারো কোনো আপত্তি? 5 দুগুণে 10, 2V1, 10-এর জন্য V1, V2-র জন্য মাইনাস V2, তার মানে এখানে কত হচ্ছে? 3V1 মাইনাস V2, দ্যাট ইজ ইকুয়াল টু 9 × 10 = 90। ইকুয়েশন নাম্বার 1 নয়, এটা 2 ধরে নাও। ঠিক আছে, এটা একটা ইকুয়েশন হয়ে গেল। এবার বলো V2 কত লিখবো? V2-র জন্য কটা ইকুয়েশন লিখবো? দেখো এদিকে একটা কারেন্ট ধরো, এদিকে কারেন্টটা কত ধরবো? ফর এক্সাম্পল ধরে নাও I3। তাহলে এখানে I1 I2 কারেন্ট ঢুকছে, I3 কারেন্ট বেরোচ্ছে, আর IX কারেন্ট বেরোচ্ছে। লিখে ফেলো, I2 কারেন্ট ঢুকছে, I3 কারেন্ট বেরোচ্ছে, আর IX কারেন্ট তোমার বেরোচ্ছে, তাই তো? দেখো এটাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এবার বলো, তোমরা বুদ্ধিমান, বলো IX কারেন্টটাকে I2 টাকে কত লিখবো? I2 টাকে কত লিখেছিলাম? এখানে যেটা লিখেছিলাম সেটাই এখানে হবে। কত লিখবো? V1 minus 20 minus V2 divided by 10, that is হ্যাঁ, equal to I3 কত লিখবো? I3 হচ্ছে এইটা, বলো কত লিখবো I3? V2 V2 minus 20। minus 0, দেখো V2 ও minus হ্যাঁ, 0 হ্যাঁ, হ্যাঁ, 0 0 divided 0 by, by 3। হ্যাঁ, divided by 3। এবার বলো IX টাকে কত লিখবো? IX, হ্যাঁ বলছি। বলো AIX VX plus 20 হবে কি? না, V2 প্লাস V2 টা VX, এই হ্যাঁ, V2, V2 plus শোনো ভালো করে শোনো, V2 প্লাস 20। দেখো V2-র জন্য কারেন্টের ডাইরেকশন এদিক থেকে এদিকে যাচ্ছে, এখানে তো রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ড্রপ, এটা ধরার দরকার নেই, এই ড্রপটা ধরার দরকার নেই। V2 থেকে 20 বাদ দাও, V2 সঙ্গে 20 যোগ করো, -0 ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স কত আছে? 2, ঠিক আছে, বাই 2। তাহলে তুমি কত পেয়ে গেলে? IX পেয়ে গেলে। ঠিক আছে, এবার দেখো VX টা কত হবে? VX হচ্ছে 2 × IX। ঠিক আছে, যেখানে IX টা কত বেরোলো? IX টা বেরোলো V2 প্লাস 20 বাই 2, তাই না? দেখো এখানে যদি কারেন্টটাকে তুমি IX এর পরিবর্তে I1 ধরে নাও বা I2 ধরে নাও, তাহলে কত লিখবে? V2 প্লাস 20 মাইনাস 0 ডিভাইডেড বাই 2, তাহলে তো আইটা আসবে। ঠিক আছে, তো এটা আমি এখানে লিখেছি। এবার এখানে সলিউশন করো। V1/10 minus 2 minus V2/10, that is equal to V2/3 plus V2/2
+10। তাহলে এবার দেখো কত হচ্ছে। আমি এটাকে এদিকে নিয়ে যাচ্ছি, তার মানে V1/10 মাইনাস V2/10 মাইনাস V2/3 মাইনাস V2/2 দ্যাট ইজ ইকুয়াল টু, দুইটা ওইদিকে গেলে 10 আর 2 12। এবার এটা ক্যালকুলেশন করো কত হচ্ছে। V1 মাইনাস V2 কত দিয়ে করবে, 30 দিয়ে করো। 30 দিয়ে করলে 3V1, 30 দিয়ে করলে 3V2 মাইনাস 3 10 30 মানে হচ্ছে 10V2 মাইনাস 15 দুগুণে 30 মানে হচ্ছে 15V2। নিচে কত ছিল 30, 30 কে 12 দিয়ে গুণ করলে কত হয়, 3 12 36 মানে 360। আর এখানে ক্যালকুলেশন করলে কত হচ্ছে 3V1 মাইনাস 10 আর 3 13 আর 15, বলো কত হয় 28 V2 দ্যাট ইজ ইকুয়াল টু 360, তাই তো। 5 আর 3 8, 20 28। তাহলে এখান থেকে এটা কত আসছে, দিস ইজ ইকুয়েশন নাম্বার 4, এই সরি, হ্যাঁ 4, দিস ইজ ইকুয়েশন নাম্বার 3। এবার সলিউশন করে রেজাল্ট বার করো। এই V1 আর V2 কে সলিউশন করে দাও, ঠিক আছে, দুটোকে বিয়োগ করে দাও। V2 4 - 2 করো। দেখো আমার আমার কি দরকার, আমার অ্যাকচুয়ালি দরকার হচ্ছে V2টা। V2টা পেয়ে গেলেই আমার কাজ হয়ে যাবে। তাহলে আমি V2টাই বার করি ডাইরেক্টলি। তাহলে V2টা বার করতে গেলে কি করছি, এই দুটোকে যোগ করছি, 2 কে আর 4 কে, সরি বিয়োগ করছি 2 কে মাইনাস 4 কে, 2 - 4 করো। 2 - 4 করলে কত পাবো, 3V1, 3V1 কেটে যাবে, মাইনাস V2 মাইনাস 28V2, মাইনাসের আগে প্লাস হয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে 90, 90 মাইনাস এটা কত হচ্ছে 360, তাই তো। দেখো ঠিক লিখলাম তো, 3V1 মাইনাস V2 মাইনাস 3V1 প্লাস 28, 90 মাইনাস 360, তার মানে এখানে কত হচ্ছে 27। V2 সমান সমান 90 থেকে বাদ দিলে হচ্ছে 270/27, তার আগে মাইনাস, তার মানে -10 ভোল্ট হচ্ছে, ঠিক আছে। 200, হ্যাঁ 270 হচ্ছে, হ্যাঁ স্যার ঠিক আছে। 270/27 মানে -10, তাহলে -10 হচ্ছে, এখানে বসাও। -10 প্লাস 20/2 কত হয় 5, তাহলে 5 এখানে 2 দিয়ে গুণ করে দাও, তোমার কত হচ্ছে 10 ভোল্ট। তাহলে Vx কত হচ্ছে 10 ভোল্ট, আর Ix কত বের হচ্ছে 5 অ্যাম্পিয়ার। দেখো বুঝতে পারলে কিনা, বোঝা গেল কি গেল না বলো, কিরকম হ্যাঁ ভাবে স্যার। সলিউশন করলাম হ্যাঁ বুঝতে হ্যাঁ। পারলে তো। ভালো করে হুম। মন দিয়ে অঙ্কটা করো, ঠিক আছে। এই অঙ্কটা ভালো করে মন দিয়ে করো, যেরকম ভাবে বললাম, যেভাবে ইকুয়েশন গুলো লিখলাম, V1 এর জন্য ইকুয়েশন লিখলাম, V2 এর জন্য ইকুয়েশন লিখলাম, সেখান থেকে V2টা বার করলাম, কারণ V2 টার্মসে ছিল Vx, এই V2 টার্মসে ছিল Ix, Ix বার করলাম, সেটা Vx এ বসালাম, বোর্ডে রেজাল্ট বেরিয়ে গেল, ঠিক আছে। দেখো বুঝতে পারলে কিনা বলো। হ্যাঁ স্যার। এবার টুকে নাও। চোখ বন্ধ করে টুকবে না, নিজে থেকে করো, ঠিক আছে। চোখ বন্ধ করে টুকবে না, ইকুয়েশন গুলো শুধু বুঝবে ইকুয়েশন গুলো কি করে লিখতে হয়, ঠিক আছে, বাকি কাজগুলো নিজে থেকে করো।
দেখো হয়েছে, বোঝা গেছে তো? হ্যাঁ স্যার, বুঝেছি। হুম, করো। তোমাদের পরীক্ষার সময় এরকম অঙ্ক দেবে কিন্তু ঘাবড়াবে না, হ্যাঁ? শুধু বুকে সাহস হুম। রাখবে, মনে সাহস নিয়ে অঙ্ক করতে থাকবে। স্টেপ ওয়ান, আইডেন্টিফাই দি প্রিন্সিপাল নোডস। স্টেপ টু, mark the reference node and non-reference nodes. Now, step 3, write KCL equations for non-reference nodes. After writing KCL equations, solve the equation. ইকুয়েশনটাকে সলভ করবে, যে ভ্যালুগুলো বেরোবে তার রেসপেক্টিভ সমস্ত প্রবলেমের সলিউশন হয়ে যাবে। ঠিক আছে? আমি এই জায়গাটা কিন্তু ভালো পড়াই, তোমরা বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। এইগুলো কিন্তু হ্যাঁ তোমাদের স্যার। পরীক্ষায় আসবে, এবং এই প্রবলেম কিন্তু তোমাদের গেটেতেও আসবে। ঠিক আছে? এমন জিনিস শেখাচ্ছি যেগুলো গেটেতেও আসবে। ওই জন্য আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। কেসিএল কে আলাদাভাবে করবে, কেভিএল কে আলাদাভাবে করবে, নোডাল অ্যানালিসিস কে আলাদাভাবে করবে। যেরকম ভাবে শেখাচ্ছি সেইভাবে করবে। কখনো কেসিএল কে কেভিএল এর সঙ্গে মিক্স করবে না, কেসিএল কে নোডাল অ্যানালিসিস এর সঙ্গে মিক্স করবে না। ঠিক আছে? আবার কেভিএল কে নোডাল অ্যানালিসিস এর সাথে মিক্স করবে না। সবকটা প্রবলেম ইন্ডিভিজুয়ালি করবে, ইন্ডিভিজুয়াল টাইপ, ইন্ডিভিজুয়াল প্রবলেম। নোডাল অ্যানালিসিস বেসিক্যালি কেসিএল এরই একটা পার্ট, বাট ইট ইজ নট অনলি কেসিএল, এর সঙ্গে ওহমস লকেও আমরা অ্যাপ্লাই করতে হয়। ঠিক আছে? তো ম্যাক্সিমাম যা প্রবলেমস হয় সেগুলো তোমরা দেখবে এই নোডাল অ্যানালিসিস দিয়েই সলিউশন করা পসিবল। ঠিক আছে? যে কোনো প্রবলেমকে তুমি দেখবে এই নোডাল অ্যানালিসিসকে কাজে লাগিয়ে করা পসিবল। ঠিক আছে? শুধু কেসিএল দিয়ে কিন্তু সব প্রবলেম সলভ করা যাবে না, শুধু কেভিএল দিয়ে কিন্তু সব প্রবলেম সলভ করা যাবে না, বাট নোডাল অ্যানালিসিসের থ্রু দিয়ে 90% অফ দ্য প্রবলেমস উইল বি সলভ। ঠিক আছে? তো ওই জন্য এইটা তোমাদের শিখতে হবে। হ্যাঁ স্যার, হয়ে গেছে। হুম। কোশ্চেন নাম্বার 2, হোম টাস্ক। কোশ্চেন নাম্বার 2, হোম টাস্ক। এটা ভালো করে দেখে নে। ও ইয়ে হয়নি এখনো, অনুষ্কার হয়নি এখনো। অনুষ্কার হয়েছে? না 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 স্যার, না, হয়ে হয়ে গেছে ওটা। গেছে। হয়েছে হ্যাঁ তো? হ্যাঁ হুম। হ্যাঁ। অনুষ্কার একটু স্লো চলে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, স্লো হওয়া ভালো। না স্যার, আমি স্লো চলি, ওর হয়ে যায়। না না, স্লো চলবে, স্লো চলা ভালো জিনিস। স্লো হলে সব জিনিস ভালো বোঝা যায় আর কি। তাড়াহুড়োতে সব জিনিস শেখা যায় না, স্লো হওয়া ইট ইজ গুড। ধরো তোমাকে কেউ স্লো মোশনে চড় মারছে, অনেক বেশি লাগবে। ঠিক আছে? এইসব ব্যাপার আছে, মানে মানে অনুভূতিটা সিরিয়ালে বেশি আসে। যারা যাকে চড় মারে তাতে বেশি লাগে। হ্যাঁ, স্লো মোশনে চড় খেলে দেখবে বেশি লাগবে, আর যদি ফাস্ট মারে তাহলে অতটা হবে না। ওই জন্য স্লো মোশনে চলা ভালো, অনুভূতিটা ভালো আছে, বুঝতে ভালো পারবে সবকিছু। নাও এই অঙ্কটা বাড়িতে চেষ্টা করো। পড়ানো আজকে শেষ, খেয়ে দিয়ে, ঠিক আছে, রাত্রে ডিনার করার পর এই অঙ্কটা নিয়ে একবার বসবে, একটুখানি কষে দেখবে। ঠিক আছে? আমি কিন্তু এই অঙ্কের সলিউশন করে দেবো না তোমরা যদি না করো। ঠিক আছে? আর 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 কিছু আছে? না, এটা মেক্স অ্যানালিসিস শুরু হয়ে যাচ্ছে, পরের দিন হবে। তাহলে এই পর্যন্তই সীমাবদ্ধ আমাদের ক্লাস। হুম। এটা ঢুকেছো? এটা ঢুকে নাও, আমাদের ক্লাস এখানেই শেষ।
নেক্সট দিন আমরা মিস অ্যানালিসিস শুরু করব। অনেক টাইম আছে আমাদের হাতে, অনেক টাইম আছে। এত টাইম আছে যে সিলেবাস শেষ হবে না। বাট তোমরা চাপ নেবে না, তোমরা নিশ্চিন্তে অঙ্ক করতে থাকো, যেটা পড়াচ্ছি সেটা খালি বুঝতে থাকো, ব্যাস তাহলেই হবে। তাড়াহুড়ো হচ্ছে সব সমস্যার মানে কি বলবো কারণ। এটা হয়ে গেলে বলবে। হ্যাঁ স্যার, হয়ে গেছে। কমপ্লিট। থ্যাংক ইউ। তোমরা খেয়ে দিয়ে নাও, নিয়ে অঙ্কটা করো, দিয়ে গ্রুপে পাঠাও। যেটুকু হচ্ছে সেটুকু করে পাঠাও, ঠিক আছে? যেটুকু বুঝতে পারছো সেটুকু করে পাঠাও, বাট আজকেই পাঠাবে, ঠিক ঠিক আছে? আছে। বাট আজকেই পাঠাবে, 9, 1 থেকে 9। না না, পাঠিয়ে দিচ্ছি তোমাদের এখন। 1 থেকে 9, 1 থেকে 9। তোমাদের আজকে ক্লাস 5, নোডাল অ্যানালিসিস। দেখো নোটটা পাঠিয়ে দিয়েছি গ্রুপে, ঠিক আছে? আজকে আমি এখানেই রাখলাম। তোমাদের কোনো প্রশ্ন আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে। না স্যার। প্রশ্ন নেই তো? অঙ্কটা করে সাবমিট করো, খাওয়া দাওয়া করে বিশ্রাম নিয়ে ওই অঙ্কটা একবার ট্রাই করো, দিয়ে গ্রুপে সাবমিট করো যেটুকু পারো, ঠিক আছে? ঠিক যেটুকু আছে। পারো সেটুকু করে সাবমিট করো। এন্ড করলাম ক্লাস এখানে, হ্যাঁ? হ্যাঁ স্যার। ঠিক আছে।